আমার ওই মার্কসের সেই অত্যন্ত পুরনো বহু উদ্ধৃত প্রায় বস্তা পচাই বলা যায় সেই কথাটা আবার মনে পড়ে গেল, যে ব্রিটিশরা এখানে এসেছিল অ্যাজ অ্যান আনকনসিয়াস টুল অফ হিস্ট্রি, অ্যাজ অ্যান আনকনসিয়াস টুল অফ হিস্ট্রি, ইতিহাসের অসচেতন যন্ত্র হিসেবে। এই কথাটার কত গভীর তাৎপর্য, এটা যদি একবার আমরা মাথায় রাখি, তাহলে এক্ষুনি আপনি যে কথাটা বললেন যে ইংরেজি শিক্ষা বা এই পাশ্চাত্য শিক্ষা এইটা গ্রহণ না করলে আজকে আমরা এই অনুষ্ঠানটাই করতে পারতাম না, এই কথাটার সূত্র কিন্তু ওইখানেই আছে। এতে কোনো সন্দেহ নেই যে ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইভাবে বলাই ভালো, তারা তো এখানে লুটপাট করতে এসেছিল। তারা জানতো যে ওই সেই বিখ্যাত কথা যে এটা অত্যন্ত ধনী দেশ, কিন্তু এখানে অধিকাংশ লোক দরিদ্র। তো সেই এখান থেকে সেই ধনরত্ন লুটপাট করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এলো। তো সে তারা প্রচন্ড সেই অক্ষয় দত্তর ভাষায় তারা অন্যায়ভাবে এদেশ অধিকার করিলেন এবং অন্যায়ভাবে এদের শাসন করিতে লাগিলেন। সব ঠিক, তারা আমাদের নানানভাবে আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছেন, নানানভাবে মানুষের উপর অত্যাচার করেছেন। কিন্তু এইখানেই ওই মার্কসের কথা, যে দাম্ভিকতা এইখানে, যে যেহেতু তারা এসেছিল, ব্রিটিশরা এসে এই যে অন্যায় অত্যাচার করলো, এই যে শোষণটা করলো, এরই কারণে একটা প্রতিরোধ জেগে উঠলো যে এদের সঙ্গে আমরা লড়াই করে পারছি না, কিন্তু আমরা লড়াই ছাড়ছি না। নানাভাবে এদের সঙ্গে লড়াই করে ওরা যে অস্ত্রগুলো দিয়ে আমাদের হারাচ্ছে, আমাদের সেই অস্ত্রগুলো বাধ্য হয়ে প্রাণের দায়ে আমাদের শিখতে হয়েছে। তো এই যে আধুনিক শিক্ষা, এটাও কিন্তু সেই অস্ত্রর মধ্যেই একটা। তো আমার এইটা মনে হয় যে এই যে কথা আজকে এতদিন পর বলা হচ্ছে যে 1835 সালের মেকালে মিনিটস থেকেই সেই আমাদের এই উপনিবেশিকতার মানে মানসিকতার সূত্রপাত আজও তার। আমার একটাই প্রশ্ন, মেকালে যা চেয়েছিলেন তা কি সফল হয়েছে? মেকালে কি বলেছিলেন তার মিনিটে? এবং আমি এইটার উত্তর দেওয়ার জন্য আমি প্রথমেই যে কথা বললাম, যে ইতিহাস বিশেষজ্ঞের কথা আমি উদ্ধৃত করতে চাই। তিনি হচ্ছেন সুমিত সরকার। ওর মডার্ন টাইমসে এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে উনি লিখেছেন। আমি ছোট্ট একটুখানি অংশ পড়ছি, আমার মনে হয় তার থেকে এর উত্তর পাওয়া যাবে। সুমিত সরকার বলছেন, বর্ণে বাদামি কিন্তু রুচি আর মূল্যবোধে শ্বেত, এইরকম যে ভারতীয় বানানোর স্বপ্ন দেখেছিলেন মেকলে, দুই প্রজন্মের মধ্যে তা উল্টো দিকে ধেয়ে গিয়েছিল, এ নিয়ে কোনো সংশয় নেই। অর্থাৎ দুই প্রজন্ম, আমি যদি রাফলি 50 বছর ধরি, 1835 থেকে 1885 মধ্যে মেকলের ওই স্বপ্ন যে আমি এমন ভারতীয় করব যাদের শুধু গায়ের রংটাই বাদামি হবে, বাকি তারা সাহেবদের মতো ভাববে, সাহেবদের মতো হাসবে, সাহেবদের মতো কাঁদবে, মোটেই তা হয়নি। এটা বলছেন কে না, সুমিত সরকার। তিনি আরেকটু ভেতরে গিয়ে, আরেকটু গভীরে গিয়ে বলছেন যে শিক্ষিত ভারতীয়রাই তো জাতীয়তাবাদী প্রতিবাদের পুরোভাগে চলে আসেন। 1885 সালে কংগ্রেস তৈরি হচ্ছে, তার নেতৃত্ব দিচ্ছেন কারা? ইংরেজি জানা লোকেরা। তারা অতি উচ্চ মানের ইংরেজি জানতেন, সেটা দুর্বলতাও বটে, কিন্তু ইংরেজি শিক্ষা যে আমাদের বিজাতীয় করেছে এটা প্রমাণ হয় না। আর আরো বলছেন সুমিত সরকার যে ব্যাপারটা এতদূর গড়ায় যে ইংরেজি আনায় অভ্যস্ত বাবুরা, কিপলিং যাদের বলেছিলেন বান্দার ভদ্রলোক নয় বান্দার লোক, এই অপমান করে বলেছিলেন। তো যে ইংরেজি আনায় অভ্যস্ত বাবুরা বর্ণবিদ্বেষী সাম্রাজ্যবাদী লেখাপত্রে বিদ্রুপ আর গালিগালাজের পাত্র হয়ে ওঠেন। কেন? সেকশনটা যদি আজকের ভাষায় ব্রিটিশ শাসকদের চামচা হিসেবে গড়ে ওঠে থাকে, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এদের গালাগালি দিচ্ছে কেন? এদের বিদ্রুপ করছে কেন? এদের ওপর এত তাদের রাগ কেন? কেননা তারা ওই ইংরেজি ভাষার মাধ্যমে সারা পৃথিবীর জাতীয়তাবাদী আন্দোলন পড়ছে, জানছে পৃথিবীর দেশে দেশে কিভাবে হয়েছে, কিভাবে এক একটা জাতি গড়ে উঠেছে দ্বন্দ্বের মধ্যে দিয়ে। একদল তাদের দখল করছে আর তারা চেষ্টা করছে রেজিস্ট করতে, পারছে না, হেরে যাচ্ছে, আবার চেষ্টা করছে।
এই যে প্রক্রিয়াটা, এই যে দান্দিক প্রক্রিয়াটা, তারা তো ইংরেজি ভাষার মাধ্যমেই রপ্ত করেছে। ইংরেজি জানার আগে আমাদের তো এই ইতিহাসের জ্ঞান অর্জন করার কোনো উপায় ছিল না। সেটাও সুমিত সরকারই দেখিয়েছেন যে ইতিহাস বলতে আমরা যেটা বুঝি তার সত্যিকারের চর্চা ব্রিটিশ আমলের আগে ছিল না। তার আগে আমরা যেগুলো জানতাম, রাজা রাজরার বংশ পরিচয়, আমরা অনেক ধর্মীয় পুরাণ কাহিনী আর ইতিহাস মিলিয়ে যেটা আজকে আবার রিভাইভ করার চেষ্টা চলছে, এইগুলো ছিল আমাদের প্রধান উপকরণ। ব্রিটিশরা এসে এখানে খেয়াল রাখতে হবে সমস্তটাই তারা করেছে ঔপনিবেশিক স্বার্থে, আমাদের এতটুকু মঙ্গল করার ইচ্ছে তাদের ছিল না। এবং সেইখানে তারা যে এই যে ইংরেজি শিক্ষার প্রচলনটা করলো, তার ফলে কতগুলো প্র্যাকটিক্যাল ঘটনা, প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখা দিল। আমি সে জায়গায় আসি। উনি তার আগে কয়েকটা তথ্য দিচ্ছেন কেন বলছেন যে ধরুন এই 1835 থেকে 1885 এই 50 বছরের মধ্যে মেকলের খান খান হয়ে গিয়েছিল, তার একটা স্ট্যাটিস্টিক্যাল তথ্য উনি তুলে ধরছেন। উনি বলছেন যে সারা ভারতে 1864 থেকে 1885 মধ্যে সব মিলিয়ে মোট 5108 জন ভারতীয় বিএ পাশ করেছিল। তখন ভারতের লোক সংখ্যা 25 কোটি ছাপিয়ে গেছে। আমরা কি এটা মনে করতে পারি, মোদী সাহেব কি এটা মনে করতে বলছেন যে এই 5108 জন লোক ইংরেজি শিখে 25 কোটি ভারতীয়ের সংস্কৃতি চেতনায় আমূল পরিবর্তন এনে দিল? তারা সাহেব হয়ে গেল, তারা ভুলে গেল তাদের নিজেদের ঐতিহ্য, তারা তারা তো ইংরেজি জানেই না। এটা এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে, এটা আমার নিজের মনে হয় উনি বলেননি, যে ধরুন যে আগেই বললাম যে যারা ইংরেজি শিখেছেন তারাই তো আমাদের জাতীয়তা বোধ প্রথম জাগিয়ে তোলেন। পাশাপাশি আমি এইটা বলতে চাইছি যে এই যে ইংরেজি শিক্ষার ফলেই তো হিন্দু রিভাইভালিজম সেটা মাথাচাড়া দিল, তার প্রধান কারণ তো ইংরেজরা এসে তাদের ইংরেজি ভাষার মাধ্যমে তাদের পণ্ডিতরা তারা প্রাচীন হিন্দু সংস্কৃতি, প্রাচীন সংস্কৃত সাহিত্য, তার শাস্ত্র, তার উপনিষদ, তার গীতা, তার অজস্র লেখা তারা ইংরেজিতে অনুবাদ করছে। ভারতীয়রা সেগুলো নতুন করে জানছে, বৌদ্ধ ধর্ম সম্বন্ধে নতুন করে জানছে, সারা পৃথিবীতে সেটা ছড়াচ্ছে, যার থেকে প্রাচ্যবাদের উদ্ভব হচ্ছে। সারা পৃথিবী জানছে যে ভারতের প্রাচীনকালে এত উচ্চ মানের সভ্যতা ছিল, সেটা তো ইংরেজদের মারফতই প্রচারটা। কাজেই ইংরেজি শিক্ষা এবং ইংরেজরা আসার ফলে এই যে প্রাচীন হিন্দু সংস্কৃতি কত উন্নত ছিল, প্রাচীন শাস্ত্রগুলো সম্বন্ধে আরো খুঁটিয়ে খুঁটিয়ে জানা, এ তো সম্ভব হলো ইংরেজি ভাষার জন্যেই। বঙ্কিমচন্দ্রের মতো মানুষ 1872 সালে তিনি দ্য স্টাডি অফ হিন্দু ফিলসফি বলে ইংরেজিতে লিখছেন প্রবন্ধ, এবং তাতে তিনি আধুনিক বিজ্ঞানের, আধুনিকতম বিজ্ঞানের প্রসঙ্গ দেখাচ্ছেন যে এগুলো অনায়াসে ভারতে হতে পারত।